ইচ্ছে করে নির্বাচন বিলম্বিত করছে অন্তর্বর্তী সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। আগামী ডিসেম্বরে শেষ হবে গণহত্যার মূল হোতাদের বিচার, গুমে জড়িত সংস্থার বিলুপ্তি দাবি। মিয়ানমার সীমান্তের প্রায় শতভাগ আরাকান আর্মির দখলে, ঝুলে গেল রোহিঙ্গা প্রত্যাবাসন। সচিবালয়ের আগুন নিয়ে ৩০ ডিসেম্বর প্রতিবেদন, সাংবাদিকদের অস্থায়ী পাসে বিশেষ সেল গঠন। খুন, চুরি, ছিনতাই প্রতিরোধে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই, বললেন আইজিপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ রাতের ২১ সংবাদে। সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124, অনলাইনে সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21TV চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, জমকালো আয়োজনে দেয়া হলো ইটিভি সিজেএফবি অ্যাওয়ার্ড, সাংস্কৃতিক উন্নয়নে পাশে থাকার ঘোষণা ২১ কর্ণধার আব্দুস সালামের। দিনের পর দিন অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকা ঠিক নয়। অন্তর্বর্তী সরকার ইচ্ছে করে নির্বাচন বিলম্বিত করছে, এমনটাই বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে সচিবালয়ে আগুনের ঘটনায় জড়িতদের নাম দ্রুত প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। মাহিলা ইসলামের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপাড়া আলোচনায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে তিনি বলেন, চাল, ডাল, তেল সহ নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। চাল, ডাল, তেল, লবণ, ডিম, মাছ, মুরগি প্রত্যেকটার দাম বেড়ে গেছে। সাধারণ মানুষের জীবন এখন অতিষ্ঠ হয়ে গেছে। এটার দিকে কিন্তু তাদের কোনো খেয়াল নেই। ইচ্ছে করেই সরকার নির্বাচন বিলম্বিত করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম। নতুন একটি প্রস্তাব দিয়েছেন, ১৭ বছর হবে আপনার ভোটার তালিকা হওয়ার জন্য আপনার ন্যূনতম বয়স। এখন তাহলে কি করতে হবে? আবার নতুন করে আপনার ভোটার তালিকা তৈরি করতে হবে। এই জিনিসটা তো কনসেনসাস না। আপনি ইউ আর দ্য চিফ এক্সিকিউটিভ, আপনি প্রথমেই বলে দিচ্ছেন যে ১৭ বছর হলে ভালো। ধারণা তৈরি হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। সভায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, ভারতে বসে ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্র চলছে। আজকে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এই পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে একটি নির্বাচন দেবে এবং এই নির্বাচন আদায় করবে, এটাই আজকে সকলের শপথ। দেশ এক ভয়ানক বিপদের দিকে এগিয়ে যাচ্ছে বলে আশঙ্কার কথা জানান ১২ দলীয় জোট নেতা মোস্তফা জামাল হায়দার। জাতীয় ঐক্যকে সুপ্রতিষ্ঠিত করে সেই বৈদেশিক যে ষড়যন্ত্র, যুদ্ধাবস্থা, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার যে পায়তারা, তাকে মোকাবিলা করতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ষড়যন্ত্র প্রতিহত করতে হলে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। কারো কথা নয়, নির্বাচনের ম্যাপ আপনাকে দিতে হবে। নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংস্কার সম্পূর্ণ হবে না। দ্রুত নির্বাচন দিলেই সব ষড়যন্ত্র ব্যর্থ হতে পারে বলে মনে করেন অন্যান্য রাজনৈতিক নেতারা। দয়া করে অতি সত্বর সুযোগ করে দেন। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। আগামী ১৬ ডিসেম্বরের আগে শেখ হাসিনা সহ জুলাই গণহত্যার শীর্ষ নির্দেশদাতাদের বিচার সম্পন্ন হবে। রাজধানীতে এক সংলাপে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আরও জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন। আর গুম ও হত্যায় সহায়তাকারী ডিজিএফআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার বিলুপ্তি দাবি করেন সংলাপে অংশ নেওয়া বিশিষ্টজনেরা। শিউলির শবনমী রিপোর্ট। ঐক্য, সংস্কার ও নির্বাচন বিষয়ে ২ দিনব্যাপী জাতীয় সংলাপের শেষ দিন।
এতে অংশ নিয়ে গত ১৬ বছরে গুম, খুন ও নির্যাতনের প্রতিটি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন বক্তারা। আমরা 13-14 সালে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো স্পেশালি বিএনপি এবং জামাতের উপরে যে বাজে রকমের টর্চার, কিলিং, গুলি চালানো আমরা দেখেছি, এর প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হতে হবে। যেসব গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে গুম, খুন করা হয়েছে তাদের বহাল তবিয়তে রেখে সুষ্ঠু বিচারিক কাজ করা যাবে না বলেও মন্তব্য তাদের। সিস্টেমের যে সমস্ত কম্পোনেন্টগুলিকে ব্যবহার করা হয়েছে, গোয়েন্দা সংস্থা, পুলিশ, এসবি, তারপরে আপনার সিআইডি, এখনো পর্যন্ত কিন্তু এই সমস্ত ইনফেক্টেড কম্পোনেন্ট বহাল তবিয়তে কিন্তু রয়ে গেছে। সংলাপে অংশ নিয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, আগামী প্রজন্মকে ইতিহাসের দায় থেকে মুক্তি দিতেই জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে। এই বিচার নিয়ে যাতে আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে কোনো ক্যাঙ্গারু কোর্টের তকমা না লাগে, কোনো ফরমাইশি রায়ের তকমা না লাগে, আমাদের কাছে এই ক্রেডিবিলিটিটা মেনটেন করা অনেক বেশি চ্যালেঞ্জের। গণহত্যার মাস্টারমাইন্ডদের শাস্তির ব্যবস্থা করা সরকারের প্রধান লক্ষ্য বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। গণহত্যার যিনি প্রধান নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা সহ তার যে নিচের দিকের কয়েকজন ছিলেন তাদের বিচারকে প্রায়োরিটাইজ করছি এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে তাদের বিচারটা শেষ করতে চাই। গণহত্যার বিচারে সরকারের বিন্দুমাত্র গাফিলতি নেই উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, জুলাই আগস্ট গণহত্যা, বিডিআর বিদ্রোহ, শাপলা চত্বর ও ধারাবাহিক গুম খুনের সুষ্ঠু বিচার সম্পন্ন করা সরকারের অন্যতম দায়িত্ব। আমরা আশা করছি এই বিচার, এখানে দেখলাম প্রস্তাবনা বলা হচ্ছে সামনের বছর বিজয় দিবসের আগে এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব এবং অন্যান্য সাকসেস উদযাপন করতে পারবো। বিচার ও সংস্কার কাজে জাতীয় ঐক্য যাতে অটুট থাকে, সবাইকে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। আমাদের ঐক্য হচ্ছে আমাদের সামনে এগিয়ে যাওয়ার মূল শক্তি। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। মিয়ানমার সীমান্তের প্রায় শতভাগ আরাকান আর্মির দখলে চলে গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে এখনই কথা বলা যাচ্ছে না বলেও জানান তিনি। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে 2 দিনব্যাপী জাতীয় সংলাপের শেষ দিনের অধিবেশনে তিনি কথা বলেন। এছাড়াও ভূ রাজনৈতিক বাস্তবতায় জাতীয় নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে জাতীয় ঐক্যের আহ্বান আসে সংলাপ থেকে। মাহতাব মিনহাজ জানাচ্ছেন বিস্তারিত। মিয়ানমারে চলছে গৃহযুদ্ধ। জান্তা সরকারের বিরুদ্ধে বিভিন্ন ফ্রন্টে যুদ্ধে লিপ্ত বিদ্রোহী গ্রুপগুলো। রাখাইন রাজ্যে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বাংলাদেশ মিয়ানমারের 350 কিলোমিটার সীমানার পুরোটাই নিয়ন্ত্রণে নিয়ে নেয়। 2 দিনব্যাপী জাতীয় সংলাপের শেষ দিনের অধিবেশনে ভূ রাজনৈতিক আলোচনায় প্রাসঙ্গিক হয়ে ওঠে বিষয়টি। 100% চলে গেছে তাদের বর্ডারে, কারণ শেষ দুটো যে তাদের স্ট্রংহোল্ড ছিল সেগুলি থেকে তারা বিতাড়িত হয়েছে। তাদের হেডকোয়ার্টার যেটা সেটাও আরাকান আর্মি দখলে চলে গেছে। আমাদের স্বার্থ তো আমাদের দেখতে হবে। আমাদের স্বার্থ হচ্ছে মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠিত হোক। দেশের পররাষ্ট্রনীতি কারো ব্যক্তিগত স্বার্থে না হয়ে যেন দেশের স্বার্থ রক্ষায় হয় সে বিষয়ে আলোচনা করেন আলোচকরা। রাষ্ট্রের চেয়ে গ্রুপের বা একটা অলিগার্কির স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং তার মধ্যে যিনি প্রধান তার স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একটা গণতান্ত্রিক সমাজ যদি প্রতিষ্ঠিত হয় তাহলে মানুষের স্বার্থ, গণমানুষের স্বার্থটা প্রাধান্য পাবে। বাংলাদেশের একটা এমন পররাষ্ট্র নীতি কি দরকার যেটা বাংলাদেশের স্বার্থ রক্ষা করে এবং বাংলাদেশের স্বার্থের ভিত্তিতেই তার নিরাপত্তাটা আসলে নানাভাবে তার কৌশলটা নির্ধারিত হয়। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ন্যাশনাল সিকিউরিটি আর্কিটেকচার গঠনের পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোকে দেশের নাগরিকদের পক্ষে কাজ করারও আহ্বান আসে সংলাপে। প্রত্যেকটি দেশে আপনারা দেখবেন ন্যাশনাল সিকিউরিটি এবং ফরেন পলিসির ব্যাপারে একটা ব্রডার কনসেনসাস আছে। আমাদের কোনো ন্যাশনাল সিকিউরিটি আর্কিটেকচার বাংলাদেশে নাই, বাংলাদেশে সেটা আমরা করতে পারিনি। দেশের বর্তমান সংবিধানকে অগণতান্ত্রিক উল্লেখ করে এই সংবিধানকে সামনে রেখে সংস্কার কাজ সম্ভব নয় বলে মন্তব্য করেন আলোচকরা। এখন যদি আমরা সংবিধানের দোহাই দিই, আমরা অন্যান্য আইনের দোহাই দিই, এই সময় যদি আমরা কিছু সংস্কার করতে না পারি তাহলে আর কখনো করা যাবে না। বাংলাদেশে যে সংবিধান এই মুহূর্তে বিদ্যমান আছে তা অন্তর্গতভাবে অগণতান্ত্রিক। তার আমাদের খুঁজতে হবে যে এই সংবিধানের মধ্যে অগণতান্ত্রিক উপাদান কি আছে। সংস্কারের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ মতকে প্রাধান্য দেওয়ার কথা বলেন রাজনীতিকরা। সংখ্যাগরিষ্ঠ যে মত গ্রহণ করবে
গণতন্ত্রে সেটাই সঠিক মত। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা। সংস্কার ও নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে কিছুটা মতপার্থক্য থাকলেও দেশের বৃহত্তর স্বার্থে তাদের মধ্যে ঐক্য থাকা জরুরি বলছেন বিশ্লেষকরা। আর বিএনপি নেতারা বলছেন সংস্কারের নামে গণতন্ত্রের পথ যাতে রুদ্ধ না হয় সেদিকে সরকারকে সতর্ক থাকতে হবে। এদিকে ভোটার হওয়ার বয়স ১৭ বছরের প্রস্তাবকে খুবই গুরুত্বপূর্ণ মনে করছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোকেই এগিয়ে নিতে চায় অন্তর্বর্তী সরকার। এজন্য রাজনৈতিক দলগুলোর ঐক্যকে দেয়া হচ্ছে গুরুত্ব। যদিও নির্বাচন কেন্দ্রিক কিছু সংস্কার শেষে দ্রুত সময়ে নির্বাচনের দাবি উঠেছে। বিএনপি নেতারা বলছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য আছে, তবে সরকারের কিছু কর্মকাণ্ডে এই ঐক্যে ফাটল সৃষ্টি করছে। সংস্কারের নামে গণতন্ত্রের পথ বন্ধ করলে জনগণ মেনে নেবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যদি নতুন কোনো আপনার খায়েশ থাকে যে তাকেও আবার একটি দল গঠন করে নির্বাচন করতে হবে, তখন কিন্তু এই নতুন দল গঠন করতে গেলে সময় লাগবেই, স্বাভাবিক। এখন সেই সময় যে জনগণকে আপনাকে দিবে, কারণ আপনি তো এতদিন থাকার কোনো ম্যান্ডেট আপনার নেই। এদিকে মত পথের ভিন্নতা থাকবেই, তবে দলগুলোর উচিত হবে দেশের প্রয়োজনে নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখা, বলছেন সিনিয়র সাংবাদিকরা। সুষ্ঠু নির্বাচন করতে যতটুকু সংস্কার করা দরকার ততটুকু করে নির্বাচন দিয়ে দেওয়া উচিত বলে মত তাদের। বাংলাদেশে সবাই চেয়ার ছাড়তে চায় না, দায়িত্ব ছাড়তে চায় না, এক ধরনের প্রভাব প্রতিপত্তি পায়, হুইসেলওয়ালা গাড়ি পায়, হেয়ার রোডে থাকতে পারে, এসব মোহ অনেককে পেয়ে বসে। আরও একটি কথা বাজারে এসছে যে বৈষম্য বিরোধী ছাত্রদের রাজনৈতিক দল গঠন হওয়ার আগ পর্যন্ত তারা সংস্কারকে টেনে নিতে চান, যাতে করে তারা কমফোর্টেবলি পলিটিক্স আসতে পারেন। আপনাকে একটা কথা বলি, জোড়াতালি দিয়ে রাজনীতি হয় না। সরকারের প্রযত্নে হয়নি, কিংস পার্টি করে হয়নি, এবং এখনও যদি সেরকম চেষ্টা করা হয় তারও কোনো ভবিষ্যৎ নাই। দেশকে নতুনভাবে গড়তে তরুণদের ভাবনাকে প্রাধান্য দেওয়া উচিত। এক্ষেত্রে ভোটার হওয়ার বয়স ১৭ বছর করা নিয়ে প্রধান উপদেষ্টার মতামতকে খুবই গুরুত্বপূর্ণ মনে করছেন তারা। ১৭ বছরের কথা বললেন, এটা অবশ্যই আলোচনার দাবি রাখে। আফসানা নীলা, ২১ টেলিভিশন, ঢাকা। সচিবালয়ে আগুনের ঘটনায় দ্রুত তদন্ত শেষ করতে কাজ করছে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি। ৩০ ডিসেম্বর প্রাথমিক প্রতিবেদন দেবে কমিটি। এদিকে আজও সচিবালয়ে যায় সিআইডি ক্রাইম সিন ইউনিট, সংগ্রহ করে আলামত। জোরদার রয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। মফিউর রহমানের রিপোর্ট। সচিবালয় ৭ নম্বর ভবনে লাগা আগুনের ঘটনার কারণ উদ্ঘাটনে সচেষ্ট সরকার। এরই অংশ হিসেবে এদিনও সচিবালয়ে ঢোকে সিআইডির ক্রাইম সিন ইউনিট। ভবনটির বিভিন্ন ফ্লোর ও ছাদ ঘুরে আলামত সংগ্রহ করে তারা। এদিনও সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয়নি। নিরাপত্তার চাদরে ঢাকা পুরো এলাকা। সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য জানান, নিরাপত্তার স্বার্থে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এখানকার স্টাফ যাদের ডিজিটাল কার্ড আছে, স্থায়ী পাস আছে, তারাই ঢুকবে। বহিরাগত কোনো লোক, অর্থাৎ কোনো হাত স্লিপ, হাত পাস, এগুলি অ্যালাউ হবে না। সাংবাদিকও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রবেশ করবে না। এদিকে বিকেলে সচিবালয়ে ঢোকে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি। বৈঠক হয় দ্বিতীয় দিনের মতো। তৃতীয় দিনের তদন্ত শেষে দেওয়া হবে প্রাথমিক প্রতিবেদন, আর ১০ কার্যদিবসের মধ্যে দেওয়া হবে পূর্ণাঙ্গ প্রতিবেদন। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। সীমিত করা হয়েছে সচিবালয়ে প্রবেশ, তবে শিগগিরই সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডগুলো পর্যালোচনা করবে সরকার। ফেসবুক পোস্টে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এদিকে সাংবাদিকদের নতুন করে অস্থায়ী প্রবেশ পাসের জন্য বিশেষ সেল গঠনের কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মফিউর রহমানের রিপোর্ট। কেপিআই বা গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা বিবেচনা করে সচিবালয়ে প্রবেশ সীমিত করা হয়েছে। শুক্রবার রাত প্রায় ১১টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সচিবালয়ে আগুনের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সচিবালয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার প্রেক্ষিতে এই আদেশ জারি করা হয়েছে। সেখানে আরও বলা হয়, সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের দেয়া স্থায়ী প্রবেশ পাস এবং অস্থায়ী প্রবেশ পাস ছাড়া বেসরকারি ব্যক্তিদের জন্য সব ধরনের অস্থায়ী প্রবেশ পাস বাতিল করা হলো। এছাড়া সাংবাদিকরা
অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না। এ আদেশ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়। এর প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক স্ট্যাটাসে বলেন, সচিবালয় গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই হওয়ায় নিরাপত্তা বিবেচনা করে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। সরকার দ্রুতই সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ডগুলো পর্যালোচনা করবে বলেও জানান তিনি। সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করার বিষয়টি খুবই সাময়িক উল্লেখ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদারও। পোস্টে বলেছেন, কোনো সাংবাদিকদের কার্ড বাতিল করা হয়নি। আর সিনিয়র সহকারী প্রেস সচিব আহমেদ ফয়েজ ফেসবুক স্ট্যাটাসে জানান, পেশাদার সাংবাদিকদের কোনো ভয় নেই। ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে শত শত কার্ড রয়েছে। তারা এই কার্ড ব্যবহার করে ভুয়া নিউজ বিভিন্ন পোর্টাল ও পত্রিকায় প্রচার করছে বলেও উল্লেখ করেন তিনি। সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সংক্রান্ত সিদ্ধান্তটি সাময়িক জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানায়, বিশেষ সেলের মাধ্যমে অস্থায়ী পাশের ব্যবস্থা করা হবে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। দেশব্যাপী খুন, চুরি ও ছিনতাই প্রতিরোধে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই। তারপরও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ ব্যবস্থা নিচ্ছে বলে জানান আইজি বাহারুল আলম। আদিত্য মামুনের রিপোর্ট। রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের এই আয়োজন। যোগ দেন পুলিশ প্রধান। অবসরকালীন সময় বাহিনীর সদস্যদের নানা সুযোগ সুবিধা নিশ্চিতে কাজ করার কথা জানান তিনি। এই তিনটা কাজের প্রচেষ্টা আমার সবসময় থাকবে। পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন আইজিপি। বলেন, যে অবস্থা থেকে পুলিশ ঘুরে দাঁড়িয়েছে তা সবাই জানে। কি অবস্থা থেকে পুলিশ কোত্থেকে উঠে এসে আমরা কাজ করতে হচ্ছে, মানে তাদেরকে আগে জাগিয়ে তোলা, আস্থাটা ফিরিয়ে আনা, মনোবলটা ফিরিয়ে আনা। তবে হত্যা, খুন, ছিনতাই রোধে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই বলেও জানান তিনি। আপনারা দেখছেন যে আমরা কি কি ব্যবস্থা নিচ্ছি। এটার জন্য আমাদের কাছে তো ওইভাবে ম্যাজিক নেই। ক্রাইম এককভাবে আমরা উই ক্যানট ফাইট ইট আউট, আমরা চেষ্টা করছি। বিভিন্ন স্থানে ছাত্র হত্যার হুমকির বিষয়টি মীমাংসিত বলেও জানান আইজিপি। প্রতিটা ঘটনা আমরা কিন্তু অ্যানালাইজ করেছি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। প্রতিবারের মতো এবারও জাঁকজমকপূর্ণ আয়োজনে দেশের সঙ্গীত, চলচ্চিত্র এবং টেলিভিশন মাধ্যমের বছর সেরা পারফর্মারদের হাতে তুলে দেয়া হলো ইটিভি সিজেএফবি সম্মাননা। সেরাদের হাতে পুরস্কার তুলে দেন 21 টিভি চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাজনৌবা মাহবুব সালাম। দেশের সাংস্কৃতিক উন্নয়নে 21 টেলিভিশন সবসময় পাশে থাকবে বলে ঘোষণা দেন আব্দুস সালাম। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট, জানাচ্ছেন আবুল হোসেন সুমন। ঢাকা শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুম। 21 টেলিভিশন সিজেএফবি পারফরমেন্স পুরস্কার প্রদানের জন্য এমন জমকালো আয়োজন। দেশের বিভিন্ন অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিদের পদচারণায় মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠান। সঙ্গীত, চলচ্চিত্র এবং টেলিভিশন মিডিয়ায় বছরের সেরাদেরকে বাছাই করে প্রতি বছরই দেয়া হয় এই পুরস্কার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে শুরু হয় অনুষ্ঠান। জমকালো এই আয়োজনে উপস্থিত ছিলেন 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনৌবা মাহবুব সালাম। 21 টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, দেশের সংস্কৃতির উন্নয়নে সব সময় কাজ করে যাচ্ছে 21 টেলিভিশন। ভবিষ্যতেও এমন আয়োজনের সাথে থাকার ঘোষণা দেন তিনি। আমরা সবসময় স্বপ্ন দেখি একটা সুন্দর বাংলাদেশের, বিশেষ করে আমাদের সংস্কৃতি, কৃষ্টি, এগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এতদিন পরে এত সুন্দর একটি আয়োজন করেছে সবাই মিলে আমরা একসাথে, ইটিভি অ্যান্ড সিজেএফবি। ইটস রিয়েলি আ ওয়ান্ডারফুল মোমেন্ট ফর আস। সো সবাই এভাবে আমরা একসাথে মিলেমিশে কাজ করব, এইটাই আমার সবার কাছে চাওয়া। সেরাদের হাতে পুরস্কার তুলে দেন 21 টেলিভিশনের এই দুই কর্ণধার। 23তম সিজেএফবি সেরা পুরুষ শিল্পীর পুরস্কার পেয়েছেন রিয়াদ ও তানজিদ সরওয়ার।
এবার সিজেএফবি সেরা নারী শিল্পী হয়েছেন বেবি নাজনীন। পুরস্কার পেয়েছেন নাজমুম মুনিরা নেন্সিও। সেরা গীতি কবি অ্যাওয়ার্ড পেয়েছেন আসিফ ইকবাল। বেস্ট মিউজিক ডিরেক্টরের পুরস্কার পান প্রিন্স মাহমুদ। সেরা টেলিভিশন রিপোর্টার হিসেবে পুরস্কার পেয়েছেন ২১শে টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাকির আরজু। সিজেএফবির বিগত ২২ বছরে ২১শে টিভি টানা ৭ বছর অফিসিয়াল ব্রডকাস্ট পার্টনার হিসেবে যুক্ত ছিল। এবারই প্রথম টাইটেল স্পন্সর হয়ে সিজেএফবির সঙ্গে যাত্রা শুরু করল ২১শে টেলিভিশন। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ফ্যাসিবাদের ষড়যন্ত্র রুখতে ঐক্যের বিকল্প নেই বলছে রাজনৈতিক দলগুলো। আবার আমন্ত্রণ রাতের ২১শে সংবাদে। ফ্যাসিবাদের ষড়যন্ত্র রুখতে রাজনৈতিক দলগুলোর ঐক্যের বিকল্প নেই। নিজেদের অনৈক্যের সুযোগে স্বৈরাচার যেন আবারও মাথাচাড়া দিতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সরোয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ অধিবেশনে তারা আরও বলেন, জুলাই বিপ্লবের যে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে ছাত্র জনতা তা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রিপোর্ট আসিফ সুমিতের। খেলাফত মজলিসের দ্বাদশ অধিবেশনে অংশ নিতে সোহরাওয়ার্দী উদ্যানে ছিল নেতাকর্মীর ভিড়। অধিবেশনের উদ্বোধন করেন দলের উপদেষ্টা মাওলানা ইসহাক। অংশ নেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বক্তারা বলেন, নিজেদের মধ্যে কোনো বিভাজন করা চলবে না, তাহলে সুযোগ নেবে ফ্যাসিস্টের দোসররা। বিগত ১৬ বছর যাবৎ যারা গুম, খুন, লুটপাট, মামলা হামলা আর নির্বাচনের সাথে জড়িত তাদের বিচার করতে হবে। পুলিশের একটা বিভাগ ছিল, তারা বই ছাপাতো আর মুসলমানদেরকে ধর্মীয় যারা একটু ভাবাপন্ন নামাজ কালাম বেশি করতো ওদেরকে একজনকে টার্গেট নিয়ে নিত। শপথ নিতে হবে, আগামীর বাংলাদেশে আওয়ামী লীগের অপরাজনীতি চলবে না। ক্ষমতার দম্ভ করা শেখ হাসিনা পালিয়ে গেছেন মন্তব্য করে নেতারা বলেন, এখন সবার চাওয়া বৈষম্যহীন নতুন বাংলাদেশ, আর এজন্য প্রয়োজন জাতীয় ঐক্য। বিশেষভাবে বলতে চাই, আপনাদের দুই দলের যে কোনো কারণে যদি এই ঐক্যের মধ্যে কোনো ফাটল তৈরি হয়, জাতির কাছে আপনাদের জবাবদিহিতার কাঠ করে দাঁড়িয়ে জবাব দিতে হবে। জবাব নিয়ে ছাড়বো আমরা। লড়াই শেষ, আমরা জিতেছি। এখন লড়াই হচ্ছে ওই যে আন্দোলনের মধ্যে দিয়ে স্লোগান উঠেছিল, এই বাংলাদেশ চাই না, নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশ গড়বার লড়াই। অধিবেশনে বিএনপি ও জামাতের শীর্ষ নেতারা বলেন, ভারতে বসে চক্রান্ত করছে শেখ হাসিনা। যদি ঐক্য না থাকে তাহলে ভারতের আগ্রাসনের শঙ্কা রয়েছে। নিজের বাড়িও সেফ না, বাংলাদেশে আগুন জ্বালাবেন, নিজের সঙ্গে থাকবেন, এটা কিন্তু সম্ভব না, এটা হয় না। এই জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। এ দেশ আমাদের সকলের। আল্লাহ যাদেরকে এখানে পয়দা করেছেন নাগরিক অধিকার সকলেই সমানভাবে ভোগ করবে। তবে আমরা এও বিশ্বাস করি, দেশের নিরাপত্তা ব্যবস্থা এমন হওয়া উচিত, যদি আমার মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয় তাহলে মন্দিরে যেন পাহারা দেওয়ার দরকার না হয়। আমরা মানুষকে আশ্বস্ত করে বলেছি। আসিফ সুমিত, ২১শে টেলিভিশন, ঢাকা। চাঁদপুরে কার্গো জাহাজের ৭ শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনায় নৌযান শ্রমিকদের ডাকা কর্মবিরতি ২ দিন পর প্রত্যাহার করা হয়েছে। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশন ও নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ শিকদার। এর আগে চাঁদপুরে মেঘনা নদীতে কার্গো জাহাজের ৭ খুনের প্রকৃত ঘটনা উদ্ঘাটন, ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ লক্ষ টাকা আর্থিক সহায়তা ও নৌপথে চুরি ও ডাকাতি বন্ধসহ নিরাপত্তা জোরদারের দাবিতে চাঁদপুর সহ সারা দেশে এই কর্মবিরতির ডাক দিয়েছিল বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। শুক্র শনিবার কর্মবিরতিতে দেশে বিভিন্ন প্রান্তে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ মালামাল পরিবহনে স্থবিরতা নেমে আসে। কর্মবিরতি প্রত্যাহার করায় স্বস্তিতে ব্যবসায়ীরা। মাদারীপুরে কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে ৩ খুনের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। এছাড়া হত্যার ৩৬ ঘণ্টা অতিবাহিত হলেও
কাউকে আটক করতে পারেনি পুলিশ। এদিকে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিনিধি রকিবুজ্জামানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একদিকে নিহতের পরিবারের শোকের মাতম, অন্যদিকে পুরো এলাকা জুড়ে আতঙ্ক। নতুন করে সংঘর্ষ এড়াতে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। আসামিদের ধরতে চলছে অভিযান। জানি কিন্তু আমরা বলতারি না, ভয় লেগিয়া তার মানে আমাদের গদ্দর ভাঙ্গাচোরা করছে, এমন লুটপাট করছে। 3 মাস ধরে আমরা বাড়ি থেকে বের হয়েছি। প্রশাসন গেলে গাই হারা ঢুকে আবার জারুয়া বাগা আছে সব আবার এরা নেয় কয়ে। এ ঘটনায় আক্তার শিকদার সহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন। অনেকেই এলাকা ছেড়ে পালিয়েছেন। যে কোনো মুহূর্তে আবারও সংঘর্ষের আশঙ্কায় আতঙ্কিত সাধারণ মানুষ, তাই ভয়ে মুখ খুলছেন না কেউই। কোনো লোকজন না, এলাকা একদম ফাঁকা। আমরা অনেক দূর থেকে দেখতে আসছি। যে দোষী তো করে, যে নির্দোষী হ্যাগরও করে, যারা নিরীহ লোক। এদিকে চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সুমন বলছেন তিনি এই হত্যার সাথে জড়িত নন। আমি তো ঢাকায়, আমি তো এলাকায় নাই, কিন্তু আপনার যে রাত্রে গভীর রাত্রে রাত 3টার থেকে এলাকায় আমাদের প্রায় 300-400 লোক নিয়ে আমাদের সশস্ত্র হামলা চালাইছিল। পরে এলাকার লোকজন একদম মাইকিং করে সারা এলাকার লোক ব্যাট দিয়ে মনে করেন ধরে কোপায় কাবায় এই ঘটনা করেছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। যারা জড়িত ছিল বলে আমরা ধারণা করছি তাদের বিরুদ্ধে আমরা অভিযান অব্যাহত রেখেছি। যে এভিডেন্স গুলো পাওয়া গেছে সেগুলো আমরা রিকভার করতে পেরেছি। আমরা ঘটনার সাথে কাউকে আসলে আটক করতে সক্ষম হইনি। নিহতদের মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সৈয়দপুর রেলওয়ে কারখানার প্রায় 2500 স্টাফ কোয়ার্টার অপদখল হয়ে গেছে। হাসিনা সরকারের 15 বছরে আওয়ামী লীগ দলীয় ট্রেড ইউনিয়নের নেতাসহ স্থানীয় প্রভাবশালীরাই এসব কোয়ার্টার দখল করে, যার বেশিরভাগ লাখ লাখ টাকার বিনিময়ে বহিরাগতদের কাছে বিক্রিও করে দেয় তারা। বেদখল হওয়া রাষ্ট্রীয় সম্পদ উদ্ধারের দাবি সংশ্লিষ্টদের। নীলফামারীর প্রতিনিধি নূর আলম বাবুর তথ্যচিত্রে সৈয়দপুর রেলওয়ে কারখানার উপর 3 পর্বের রিপোর্টের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ব্রিটিশ সরকার সৈয়দপুর রেলওয়ে কারখানা সহ রেলওয়ে কর্মকর্তা, শ্রমিক, কর্মচারীদের আবাসিক সুবিধার জন্য গোলাহাট, আতিয়ার কলোনি, নিচু কলোনি, সাহেবপাড়া ও গার্ডপাড়ায় নির্মাণ করে 3200 কোয়ার্টার। কর্মকর্তা, শ্রমিক, কর্মচারীরা ক্রমান্বয়ে অবসরে গেলে তাদের ছেড়ে দেয়া অন্তত 2500 কোয়ার্টার দখলে নেয় পতিত আওয়ামী লীগ সরকারের ট্রেড ইউনিয়নের নেতাসহ স্থানীয় প্রভাবশালীরা। এসব কোয়ার্টারের বেশিরভাগই তারা বিপুল অর্থের বিনিময়ে বিক্রি করে দিয়েছেন বহিরাগতদের কাছে। এখন আমাদের বাড়ি করার সমর্থ হয় নাই, তো সেহেতু আমার এক কলিগের কাছে বাসাটাকে নিয়ে আমি ভাড়া দিচ্ছি তাকে, এবং তার বেতন থেকে ভাড়া কাটা যাচ্ছে। আমরা ওই টাকা দিয়ে কিনে দিছি। এখন যদি বলে কি সরে যাও, তো আমরা কোথায় যাব? এখন যাব কোথায়? যদি সরকার যদি কিছু ব্যবস্থা করে দেয় তাহলে সুবিধা হয় আর কি। গরিমান দেশে ভাড়া টাড়া তো অনেকদিন না থাকে না, এরকমই থাকে। অবৈধভাবে আছে, তাদের কাছ থেকে রাজস্ব পায় না। দখল হওয়া রাষ্ট্রীয় সম্পদ উদ্ধারে অন্তর্বর্তী সরকার উদ্যোগ নেবে বলে আশা করছেন এলাকাবাসী। এরা হচ্ছে ভূমিদস্যু, এরা রেলকে পুঁজি করে তাদের নিজেদের অর্থনৈতিক অবস্থাকে অত্যন্ত সচল করেছিল। হয় এটা উদ্ধার হওয়া দরকার, না হলে যারা আছেন তারা যেন সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে লিজ দেওয়া যায়, তাহলে সরকারের আয় হবে। রেলের যেটা জায়গার প্রয়োজন সেই জায়গাটা রেল নিয়ে নিক তার অবকাঠামো নির্মাণের জন্য বা কারখানার জন্য। রেলওয়ে কারখানায় শ্রমিক কমে যাওয়ার কারণে বসবাসের লোক না থাকায় কোয়ার্টার দখল হয়ে গেছে বলে দাবি রেলওয়ে কর্মকর্তাদের। কোয়ার্টার উদ্ধারের চেষ্টার কথা জানালেও এসব পরিচালনায় সমস্যার অজুহাত দিচ্ছেন তারা। 26% লোক কর্মরত আছে। 26% লোক কর্মরত হলে পরে আপনি এই কোয়ার্টারগুলো কারে দেবেন? আমাদের মেনটেন্যান্সেরও সমস্যা। তারপরও আমরা চেষ্টা করছি রক্ষা করার জন্য। এখন আপনাদের জনগণেরও একটা সদিচ্ছা আসতে হবে যে না, আমার এই জায়গাটা রেলের জায়গা পড়ে আছে, সরকার সম্পদ আমি দখল করব না। দখলের সাথে কর্মকর্তা কর্মচারীরা জড়িত কিনা তা খতিয়ে দেখার আশ্বাস এই কর্মকর্তার। অবৈধ দখল ও বিক্রি হওয়া এসব কোয়ার্টার উদ্ধারে দ্রুত হস্তক্ষেপ চান রেলের সাধারণ শ্রমিক, কর্মচারী ও স্থানীয়রা। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার 24-এর বাংলাদেশ আগামী সম্ভাবনা।
জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশের সরকার পরিবর্তন হলেও রাজনীতিতে এখনও গুণগত পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন সমাজ ও রাজনীতি বিশ্লেষকরা। তাদের মতে গণতন্ত্রের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে সবার আগে রাজনৈতিক দলগুলোর ভেতরে সংস্কার প্রয়োজন। পরিবর্তিত পরিস্থিতিতে নাগরিক সমাজের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তারা বলছেন, জন আকাঙ্ক্ষা পূরণের সবাইকে এগিয়ে আসতে হবে। সঞ্জয় অধিকারী রিপোর্ট। 2009 সালে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এলেও এক পর্যায়ে দেশের রাজনীতিতে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কারণে গত 1.5 দশক দানবীয় শাসন দেখেছে দেশের জনগণ। যাদের আন্দোলন করে আর আমাকে খাটো করতে যে বাংলাদেশটাকে কোথায় টেনে নামালো। গত 5 আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনীতির হাওয়া অনেকটাই পাল্টে গেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য বিপুল জন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। মানুষের একটা প্রত্যাশা স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে যে বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন হবে। কাঙ্ক্ষিত মাত্রায় রাজনীতিতে গুণগত পরিবর্তন হয়েছে সেটা বলার সুযোগ কম। তবে সংস্কার প্রক্রিয়া শুরু হলেও এখনো পর্যন্ত তা পূর্ণতা পায়নি। দৃশ্যমান পরিবর্তনের জন্য রাজনৈতিক দলগুলোর ভেতর থেকেই সংস্কার শুরু করা প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকেরা। সবচেয়ে যে জায়গাটাতে সংস্কার প্রয়োজন সেটি হচ্ছে রাজনীতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার। আমরা খুব একটা বেশি যে পরিবর্তন 5ই আগস্টের পরে দেখছি ব্যাপারটা কিন্তু এরকম না, তবে পরিবর্তন আছে। তারা বলছেন, একদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো রশি টানাটানি চলছে, অন্যদিকে নাগরিক সমাজের প্রতিনিধিরা অনেকাংশেই নিষ্ক্রিয় ভূমিকা পালন করছেন। এখনো এক ধরনের রশি টানাটানি বা যেটাকে আমরা বলি টাগ অফ ওয়ার ইংরেজিতে, সেটা কিন্তু চলছে। এটা কিন্তু চূড়ান্ত রূপ নিয়েছে এটা দাবি করা যাবে না। সুতরাং সেখানে এখনো পর্যন্ত এর কোনো নির্দিষ্ট কোনো জন আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ কিন্তু কোনো রূপ এখনো আসলে পায়নি। আমাদের যে সিভিল সোসাইটি, এটা আপনি বলতে পারেন যে এটা অনেকটা নিষ্ক্রিয়। এর আসলে তেমন কোনো যে জনমত সৃষ্টিতে বা মতামত সৃষ্টির ক্ষেত্রে যে তাদের ভূমিকা থাকার কথা, সেখানে কিন্তু আমরা অনেকটা অনুপস্থিত দেখি। এমন অবস্থায় অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র সমাজ নতুন রাজনৈতিক দল গঠন করলে তাদের নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। পাশাপাশি জনগণ সেটি গ্রহণ করবে কিনা তাও প্রশ্ন সাপেক্ষ। ক্ষমতা কাঠামোর সমর্থন নিয়ে যদি কোনো রাজনৈতিক দল গঠন করা উদ্যোগ হয়, সেটাও বাংলাদেশের অতীতে কখনো সফল হয়নি। এখন সাংগঠনিক প্ল্যাটফর্ম থেকে, বিশেষ করে যখন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে তারা এই কাজগুলো করতে যাবে, তখন এই কাজগুলো কিন্তু করা এত সহজ হবে না। তাদের জন্য সামনে অনেক চ্যালেঞ্জ আছে। বিশ্লেষকদের মতে, সংস্কার স্থায়ী করতে হলে রাজনৈতিক সরকারকে জন আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি রেখে মানসিকতার পরিবর্তন করতে হবে। রাজনৈতিক দলগুলোকে মানুষকে যদি ভুল বোঝাতে চায়, সেই দিন শেষ। রাজনৈতিক দলগুলোকে পরিশুদ্ধ হয়ে নানাভাবে জন আকাঙ্ক্ষার যে বিশ্বাস এবং জন আকাঙ্ক্ষার যে প্রত্যাশাকে সামনে রেখে এবং এগুলোকে রাজনৈতিক বিষয়বস্তু করে যদি রাজনীতির করার এবং মানুষের কাছে যাওয়ার যে গণতান্ত্রিক প্রচেষ্টাগুলো তারা অনুসরণ করেন, তখনই আসলে পরিবর্তনগুলো স্থায়ী হবে। অভ্যুত্থান পরবর্তী জনমনে যে প্রত্যাশা সৃষ্টি হয়েছে তা পূরণ করতে না পারলে বিপ্লবের চেতনা ব্যর্থ হবে বলেও মনে করেন তারা। এটাও কিন্তু ইতিবাচক দিক। এখন সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। সময় হলো আরও একটি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রাষ্ট্রীয় মর্যাদায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর শেষকৃত্য সম্পন্ন। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। দেশজুড়ে কোটি কোটি মানুষের আস্থা ও ভালোবাসায় রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও টেলিভিশনে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড 2024 অর্জন করেছে ওয়ালটন। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডে 16তম আসরে ওয়ালটন জিতে নেয় এসব পুরস্কার। এতে দেশসেরা ব্র্যান্ডের কাতারে অবস্থান করে নিয়েছে ওয়ালটন। অনুষ্ঠানে পুরস্কার নেওয়ার সময় উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মোহাম্মদ ফিরোজ আলম, চিফ মার্কেটিং অফিসার গালিব বিন মোহাম্মদ, এসি চিফ বিজনেস অফিসার মোহাম্মদ তানভীর রহমান, ফ্রিজের সিবিও তাহসিনুল হক ও টিভির সিবিও হাবিব ইফতেখার সহ আরও অনেকে। দেশের সেরা ব্র্যান্ডের স্বীকৃতি অর্জনে ওয়ালটনে অগণিত গ্রাহক, পরিবেশক, ডিলার সহ সব সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান ওয়ালটনের সিএমও
গালিব বিন মোহাম্মদ। এর সাথে শেষ করছি রাতের ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইচ্ছে করে নির্বাচন বিলম্বিত করছে অন্তর্বর্তী সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। আগামী ডিসেম্বরে শেষ হবে গণহত্যার মূল হোতাদের বিচার, গুমে জড়িত সংস্থার বিলুপ্তি দাবি। মিয়ানমার সীমান্তে প্রায় শতভাগ আরাকান আর্মির দখলে, ঝুলে গেল রোহিঙ্গার প্রত্যাবাসন। সচিবালয়ের আগুন নিয়ে ৩০ ডিসেম্বর প্রতিবেদন, সাংবাদিকদের অস্থায়ী পাশে বিশেষ সেল গঠন। খুন চুরি ছিনতাই প্রতিরোধে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই বললেন আইজিপি। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2054 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।